জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। একটা দেশের সেনাবাহিনী কি কখনো বিক্রির জন্য রাখা যায়? সৈন্যরা যারা যুদ্ধ করে দেশের জন্য, শপথ নেয় জাতির জন্য, তাদের জীবন, তাদের লড়াই, তাদের আত্মত্যাগ, সেগুলো কি কখনো ডলারে হিসাব করা যায়? হয়তো শুনতে অসম্ভব মনে হচ্ছে, কিন্তু গত কদিন ধরেই আন্তর্জাতিক মহলে এমন একটা দাবি ঘুরে বেড়াচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী নাকি গাজা উপত্যকায় সৈন্য পাঠানোর বিনিময়ে প্রতি সৈনিক $10,000 মূল্য ধার্য করেছে। আরও মজার কথা, কিছু রিপোর্ট বলছে ইসরায়েল নাকি পাল্টা প্রস্তাব দিয়েছে 10,000 নয়, $100, অর্থাৎ 2 কমিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই খবরটা কি সত্যি নাকি এটা একটা রাজনৈতিক কৌশল? এটা কি কেবল সোর্স বলছে টাইপের দাবি, নাকি ভেতরে কিছু বাস্তবতা আছে? আজ আমরা এই গল্পটা গোড়া থেকে খুলব, কিন্তু শুধু খবর বলবো না। যে তথ্য নিশ্চিত সেটা পরিষ্কারভাবে আলাদা করব, আর যেগুলো দাবি অর্থাৎ নিশ্চিত নয় সেগুলোকে দাবিই বলবো, কারণ আসল সত্য আর চলতি আলোড়ন দুটো এক নয়। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা বুঝে নেওয়া যাক। গাজা উপত্যকার পরিস্থিতি নতুন নয়। ইসরায়েল বহু বছর ধরে সামরিক অভিযান চালাচ্ছে। বোমাবর্ষণ, নিহতের সংখ্যা, আন্তর্জাতিক নিন্দা সবই খবরের অংশ। কিন্তু গত 2 বছরে ব্যাপারটা নতুন মোড় নেয়। সাম্প্রতিক সময় বলা হয় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে, যারা গাজায় থাকবে, হামাসকে দমন করবে এবং ইসরায়েল গাজা সংঘাত থামিয়ে রাখবে। এই বাহিনী গঠনের নাম আসে একাধিক দেশের সৈন্য নিয়ে: কাতার, সৌদি আরব, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং হ্যাঁ, পাকিস্তানও সেই তালিকায় ছিল বলে একাধিক আন্তর্জাতিক নিউজ দাবি করে। আর এখানেই আসে সৈন্য মূল্য নির্ধারণ বিতর্ক। কিছু রিপোর্ট দাবি করছে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনির প্রতি সৈনিক $10,000 ফি চেয়েছিলেন, আর ইসরায়েল নাকি বলেছে আপনারা গাজায় শান্তির জন্য আসছেন, টাকা কামানোর জন্য নয়। 10,000 নয়, আমরা $100 দিতে পারি। একদিকে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ, অন্যদিকে আমরা খুব সস্তায় আমাদের সৈন্যকে পাঠাচ্ছি এমন ক্ষোভ। এটা একদম ফিল্মি শোনালেও বেশ কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমে এই দাবির উল্লেখ রয়েছে। কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, দাবি করা হয়েছে, কেননা কোনো সরকার এই তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। অর্থাৎ এই খবর প্রমাণ নির্ভর নয়, সূত্র নির্ভর। তারপর বিতর্কটা আরও ঘনীভূত হয়। যে সাংবাদিকের নাম সবচেয়ে বেশি ছড়িয়েছে তিনি হলেন আসমা সিরাজি। অনেক জায়গায় বলা হয় এই খবর প্রথম তিনিই প্রকাশ করেছিলেন, কিন্তু কিছুদিন পর তিনি টুইটে জানান, আমি কখনো বলিনি আসিম মুনির $10,000 চেয়েছেন। এখন এখানে একটি জিনিস খেয়াল করার, তিনি পুরো খবর অস্বীকার করেননি, তিনি শুধু বলেছেন আমি এটা বলিনি। মানে খবরটা ভুল কিনা সেটা তিনি বলেননি, শুধু নিজের নাম এড়িয়ে গেছেন। কিন্তু কেন? কারণ পাকিস্তানে এমন দাবি করা মানে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানো, এবং পাকিস্তানে সেনাবাহিনীর সমালোচনা করা রাজনৈতিক আত্মহত্যার মতো ব্যাপার। এবার আসি পাকিস্তানি সেনাদের বাস্তব অবস্থায়। গত 3 বছরে পাকিস্তানের ভেতরে 3,000-এর বেশি নিজস্ব সৈন্য নিহত হয়েছে বালুচিস্তান, তালেবান, সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে। এই অবস্থায় পাকিস্তানি সেনাদের মধ্যে অনেকেই নাকি গাজায় পাঠানোর সিদ্ধান্তে ভয় পাচ্ছেন, কারণ ঝুঁকি বিশাল। ইসরায়েল কখন কার ওপর বোমা ফেলবে সেটা আন্তর্জাতিক বাহিনীর অনুমতি নিয়ে হয় না। তাই প্রশ্ন উঠছে, যদি গাজায় পাকিস্তানি সৈন্য মারা যায় তাহলে দায়িত্ব কে নেবে? এটা কি $10,000-এই মিটে যাবে? তাহলে আসল বিষয় কি? ঘটনাটি 3টি স্তরে বোঝা যায়। 1. আন্তর্জাতিক কূটনীতি। আমেরিকা চায় এই বাহিনী দ্রুত গঠন হোক, কারণ শান্তি চুক্তি ব্যর্থ হলে ট্রাম্পের মধ্যস্থতাকারী ইমেজ ভেঙে যাবে। 2. পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি। পাকিস্তান এখন অর্থ সংকটে ডুবে আছে, ডলার দরকার, সেটা হোক IMF থেকে বা হোক সেনা চুক্তি থেকে। 3. সেনাবাহিনীর মর্যাদা বনাম বাজার দর। যদি সত্যিই সৈন্য ভাড়া দেওয়া হয় তাহলে তা সেনা ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায় হবে। এবং সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী কি রাষ্ট্রীয় প্রতিরক্ষা শক্তি থাকবে, নাকি মহড়ার মতো ভাড়াতে বাহিনী হয়ে যাবে? তাই প্রশ্নটা এখন দাঁড়াচ্ছে খুব সোজা কিন্তু খুব ভারী।
দাবিটা মিথ্যা হলেও এই প্রশ্নটা অস্বীকার করা যায় কি? যদি সত্যি এমন দরদাম চলতে পারে, তাহলে সৈনিকের জীবনের মূল্য কোথায় দাঁড়ায়? একটি দেশের সেনাবাহিনীর মান কি দিয়ে মাপা হয়? তাদের বেতন দিয়ে, না তাদের সম্মান দিয়ে? আর যদি আন্তর্জাতিক পলিটিক্সে সৈন্যের দর নির্ধারণ হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরে কার নামে? আপনি কি মনে করেন পাকিস্তান সেনাবাহিনী কি সত্যি মর্যাদা বনাম মুনাফা এই দ্বন্দ্বের ভেতরে পড়েছে? আর যদি আগামী দিনে প্রমাণ হয় যে সত্যি প্রতি সৈনিকের দাম নির্ধারণ করা হয়েছিল, তাহলে সেটা কি শুধু পাকিস্তানের লজ্জা, না পুরো দক্ষিণ এশিয়ার সেনা ইতিহাসের কালো দাগ? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।